ওকে। তোমাদের নাস্তা করা হয়েছে সবার? শুভেচ্ছা কার কি? জি ম্যাম। নাস্তা করেছো? জি ম্যাম। তুমি কি হোস্টেলে? না ম্যাম, বাসায়। বাসা বলতে হচ্ছে নেপাল? জি ম্যাম। ওকে ওকে, আমি তোমাদের অস্পির ক্লাসটা নিব। কিছু আমি স্লাইড রেডি করে নিয়ে আসছি, আমি ট্রাই করছি স্লাইডের মধ্যে তোমাদেরকে বোঝানোর জন্য। কারণ হচ্ছে আমি এমনি প্র্যাকটিক্যালিও এক্সট্রা ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে এসেছি, কিন্তু এখানে মনে হয় অতটা সম্ভব হবে না। ওকে, দেখতে পাচ্ছ? শুভেচ্ছা। জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে ওকে, দিস ইজ অ্যান এক্স-রে অফ স্কাল। তোমাদের যেহেতু ভাইবা বোর্ড এবং ভাইবা বোর্ডে ইনস্ট্রুমেন্ট এক্স-রে থাকে প্লাস অস্পিতে থাকবে, সো বোথ ভাইবা বোর্ড এবং অস্পির জন্য এক্স-রেটা যদি সাবমিট করা হয় ফর তোমার ভাইবা বোর্ডে, তাহলে তুমি কি বলবে? ধরে তোমাকে যদি একটা এক্স-রে ধরতে দেওয়া হলো, ওকে সরি, হ্যাঁ, দিস ইজ দ্য এক্স-রে স্কাল। তোমাকে কি বলবে? এক্স-রে স্কাল যদি বলা হয়, তুমি ডিসক্রাইব করো। ডিসক্রাইব করলে কি বলতে হবে আমাকে? এক্স-রে স্কাল ল্যাটারাল ভিউ, রাইট? ল্যাটারাল ভিউ শোয়িং widening of the diploic space, thinning of outer and inner tabel. হ্যাঁ, এখন এইখানে আউটার অ্যান্ড ইনার টেবল তোমরা outer and inner tabel, thinning of outer and inner tabel, widening of the diploic space and the hair on end appearance. এই তিনটা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস আমার ইম্পর্টেন্ট, এটা বলতে হবে। এরপরে তোমাকে জিজ্ঞেস করো হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস? ইওর ডায়াগনোসিস ইজ কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া। তোমরা সবাই জানো, এটা মোটামুটি খুব কমন একটা এক্স-রে, কমন কোশ্চেন। এরপরে তোমার ভাইবা বোর্ডে অন্যান্য সাবজেক্টে চলে যেতে পারে, তোমার কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া থেকে নেক্সট প্রশ্নগুলো হবে। বাট যে সমস্যাটা হয় তোমাদের সেটা হচ্ছে ওয়াইডেনিং অফ দ্য ডিপ্লয়িক স্পেস এবং থিনিং অফ আউটার অ্যান্ড ইনার টেবল। এখানে খুবই যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না কিভাবে থিনিং অফ আউটার অ্যান্ড ইনার টেবল, এই জিনিসটা দেখানো কি যায় না ফি? ম্যাম ম্যাম আপনি কার্সার দিয়ে পয়েন্ট করলে ম্যাম আমরা দেখতে পাই আপনার এই যে আমার কার্সার কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছো? হ্যাঁ জি ম্যাম, দেখুন। ওকে, আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে আউটার টেবল, এটা যেটা আউটার টেবল একদম পুরো মাথার আউটসাইড দিয়ে যেটা চলে যাচ্ছে, ওকে, দিস ইজ দ্য আউটার টেবল এন্ড দ্য ইনার টেবল ইজ মোর প্রমিনেন্ট, দিস ইজ দ্য ইনার টেবল। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ইজ দ্য ইনার টেবল। সো এই বোথ ইনার এন্ড আউটার টেবলের মাঝে যেটা, দিস ইজ দ্য ডিপ্লয়িক স্পেস। তাহলে বোঝা যাচ্ছে কি এই ডিপ্লয়িক স্পেসটা ওয়াইড হয়ে গেছে। ইউজুয়ালি নর্মাল এক্স-রেতে এই ডিপ্লয়িক স্পেসটা এত ভালো বোঝা যাবে না। সো এটা কি আমাদের, যেহেতু এটা ফ্রন্ট সাইজ, এটা ফ্রন্টাল বোন যেহেতু বোজিং হয়ে যায়, তাহলে কি এটা ডিপ্লয়িক স্পেস ওয়াইডেনিং, এন্ড দিস ইজ দ্য আউটার টেবল and this is the inner tabel. Okay, and in between it is the diploic space, widening of the diploic space, and this is called hair on end appearance. In the diploic space এর মধ্যে যে বোনবার স্পেস থাকে যেটা, সেটা হচ্ছে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। দিস ইজ দ্য থ্রি ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। পিছনে আমরা অক্সিপিটাল বোনেও দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ইনার টেবল, দিস ইজ দ্য আউটার টেবল। ওকে, দিস থ্রি রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, এটা তোমাকে যদি ভাইবা বোর্ডে ধরা হয় তোমাকে একবার স্পষ্ট দেখাতে দিবে যে আউটার এবং ইনার টেবল কাকে বলে। এছাড়া যেটা হয় আরেকটা জিনিস হচ্ছে, যেটা অফ দ্য টপিকস, তোমার এখানে ডায়াগনোসিসের জন্য জরুরি না, এটা হচ্ছে আমাদের শিলাটার্সিকা যেটা বলা হয়। তোমাকে যদি কোনো কারণে বলা হয় আমাকে একটু শিলাটার্সিকাটা দেখাও,
এটা হচ্ছে সেলা টার্সিকা, পিটুইটারি গ্ল্যান্ড যেখানে থাকে। ওকে, সো এখন আসলে আমরা অস্থি। So look at the extra and answer the following question. তোমরা word final usually দিয়েছো, name 3 important radiological findings. We already told that 3 radiological important findings: thinning of outer and inner tabel, widening of the diploic space, and hair on end appearance. This is 3 important findings. So what is your diagnosis? Next question. Your diagnosis is congenital hemolytic anemia. এটা লিখলে হবে, কেউ যদি লেখো থ্যালাসেমিয়া সাথে লিখতে হবে মেজর, বিকজ মেজর ছাড়া তোমার এই বনি চেঞ্জ কারো হয় না, মাইনরে কখনো বনি চেঞ্জ হতে পারে না। সো থ্যালাসেমিয়া মেজর। হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়াও যদি কেউ লেখো তাহলেও সেটা রাইট, বাট সাথে কি লিখতে হবে, ইট ইজ মেজর। সো তুমি যেভাবেই লেখো না কেন, হিমোলাইটিক এনিমিয়া, কনজেনিটাল হিমোলাইটিক এনিমিয়া, অথবা হেরিডিটারি হিমোলাইটিক এনিমিয়া, অর থ্যালাসেমিয়া মেজর, হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া, এটসেট্রা। Now write down 3 investigation for diagnosis. So one investigation is already shown, that is the X-ray skull. Another 3 important investigation is complete blood count with peripheral blood film, CBC with peripheral blood film. ফাইন্ডিংসটা ইউজুয়ালি তোমাদের এখন আসলে খাতায় লেখার দরকার নাই, অস্থি প্রশ্নে যদি কেউ খুব সময় পেয়ে যাও, হিমোগ্লোবিন কমে যাবে, আদারওয়াইজ নরমাল। এন্ড ফিচার্স অফ হিমোলাইসিস, পিপি পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি পাবো, যেহেতু এটা হিমোলাইটিক এনিমিয়া, সো ফিচার্স অফ হিমোলাইসিস লাইক তোমার টার্গেট সেল থাকবে, পেন্সিল সেল থাকবে, যেসব হিমোলাইসিসের সেলগুলো থাকে সেগুলো পাওয়া যাবে। Number 2 investigation is hemoglobin electrophoresis. This is the confirmatory diagnosis for thalassemia case. Hemoglobin electrophoresis. Here hemoglobin A is normal hemoglobin. এটা কি হবে, decrease করবে, বাকি গুলো সব increase করবে। hemoglobin A2 increase করবে, hemoglobin F increase করবে। Number 3 investigation. This is the number 2 investigation. যদি কেউ জানতে চায় দুইটা বলো, number 2 CBC with PBF and hemoglobin electrophoresis. Number 3 is iron profile. Serum iron profile যদি করতে হয় number 3 লিখতে হবে, 3 তে serum iron profile. এই তিনটা গেল আমার ইনভেস্টিগেশন জন্য। What is your treatment plan? Now the treatment plan. So treatment planটা আমাকে জানতে চাবো, আমরা কি করব, সাপোর্টিভ এন্ড স্পেসিফিক ট্রিটমেন্ট। আমাদের দেশে মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা পেশেন্ট গুলোকে বাঁচিয়ে রাখি। সো দ্য সাপোর্টিভ ট্রিটমেন্ট ইজ রেগুলার blood transfusion and iron chelation is the main therapy. Regular blood transfusion and iron chelation. So regular blood transfusion এর পরে আমাকে কি করতে হবে, পেশেন্টের নিউট্রিশন মেইনটেইন করতে হবে। এরপরে আয়রন চিলেশন দিলাম, এর সাথে আমাকে কি করতে হবে, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে হবে, ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দিতে পারি। এরপরেও যদি পেশেন্টের কাজ না হয়, স্পেসিফিক ট্রিটমেন্ট, সাপোর্টিভ ট্রিটমেন্ট আরেকটা অপশন আছে আমার, splenectomy করতে পারি। So splenectomy also a supportive treatment, and the specific treatment is only bone marrow transplantation, homogeneous bone marrow transplantation. So this is the treatment plan of thalassemia patient, thalassemia major. Okay, সবাই শুনতে পেয়েছো? এটা চেঞ্জ করলাম। জি ম্যাম। Okay. Next slide. It is also a X-ray of thalassemia. So এখানে তোমরা এটা অনেক সিভিয়ার কেসে এরকমটা এসে থাকে। সো এখানে দেখো আমার হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্সটা খুবই প্রমিনেন্ট, এন্ড ইনার টেবলটা বেশি প্রমিনেন্ট। আউটার টেবলটা এখানে কিন্তু একদমই দেখা যাচ্ছে না, বাট দিস ইজ দ্য আউটার টেবল। ওকে, আউটার টেবল, হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স, ইনার টেবল, ওয়াইডেনিং অফ দ্য ডিপ্লয়েড স্পেস, তুমি এভাবে বলতে পারো। Okay, I will skip the slide. So it is also a case of thalassemia major. So number another slide here is তোমার একটা কেস প্রেজেন্টেশন আছে, যদিও এখানে আমাদের যেহেতু গ্রোথ চার্ট নাই, আমি এটাও স্কিপ করে যাচ্ছি। আমরা সময় পেলে গ্রোথ চার্টটা পরে যদি আমি রেডি করতে পারি পরে দেখাবো। একটা ইনস্ট্রুমেন্ট, এটা তোমাদের মাঝে মাঝে ইদানিং বেশি এক্সটার্নাল যদি চেয়ে থাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেওয়ার জন্য, তাহলে আমরা দিতে পারি।
দেখো এখানে আমার কার্সারটা যদি বুঝতে পারো, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, যদি ওয়ার্ডে তোমাদের যেখানে পরীক্ষা হয়, পরীক্ষার অনেক সময় দেয়া হয়ে থাকে পিকচার দিয়ে। So identify the instrument. This is a nebulizer machine. Okay, টোটাল মেশিনটাকে বলা হয় কি নেবুলাইজার মেশিন। পার্টস, কি কি পার্টস আছে? এই বড় জিনিসটা যেটা, এটা হচ্ছে একটা মোটর পার্ট, এটার মধ্যে মেশিন আছে, যা আছে যেগুলো আছে মোটর পার্ট। আচ্ছা, নাম্বার 2, এটা হচ্ছে এয়ার টিউব, ইনলেট আউটলেট যাই বলো, এয়ার টিউব। ওকে, এয়ার টিউব। এরপরে আসি আমি এখানে কি, মিক্সিং চেম্বার, দিস ইজ দ্য মিক্সিং চেম্বার। ওকে, এন্ড এই যে কালারফুল যেটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ফিল্টার মেশিন। এই ফিল্টারটা না থাকলে তোমার কিন্তু যে ফোর্সটা আসে সেটা থেকে মেডিসিনটা আউট হবে না। মানুষের তোমার নেবুলাইজেশনের মাধ্যমে যে মেডিসিনটা আউট হয়, এটা এই ফিল্টারের জন্য হয়। সো দিস ইজ ফিল্টার, দিস ইজ মিক্সিং চেম্বার। এখানে তোমার ড্রাগস, নরসল। আমি কে স্টপ করব, আজান দিচ্ছে, 5 মিনিট। নাফি? জি ম্যাম। ওকে, 5 মিনিটস, আজানটা শেষ হোক। হ্যাঁ, মিক্সিং চেম্বার, এন্ড দিস ইজ দ্য মাউথপিস। মাউথপিস যেটা মুখে দেওয়া হয়, এই মাউথপিসটা ডিফারেন্ট টাইপের হতে পারে, মাস্কের মতো করে হতে পারে, যে মুখে বড় করে লাগায়, এটা দিস ইজ দ্য মাউথপিস। সো টোটাল ইনস্ট্রুমেন্ট ইজ কল্ড নেবুলাইজার মেশিন। সো আইডেন্টিফাই এন্ড পার্টস অফ ইট, দুইটা হয়ে গেল। কোনো কোশ্চেন? জি ম্যাম। ম্যাম এয়ার টিউব কোনটা? এয়ার টিউব, এই যে টিউবটা দেখতে পাচ্ছ, এই যে এয়ার টিউব। ওকে, জি আচ্ছা, জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে ওকে। সো পার্টস অফ ইট হয়ে গেল। এরপরে আসো, হোয়াট আর দ্য ইউজেস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এটা কি কাজে ইউজ করা হয়? ফর নেবুলাইজেশন অফ দ্য পেশেন্ট। এখন কোন পেশেন্ট? দ্য ব্রঙ্কিওলাইটিস, ইন কেস অফ ব্রঙ্কিওলাইটিস এ তুমি ইউজ করতে পারো, ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টে দিতে পারো। সো যেসব পেশেন্টের ব্রঙ্কোডাইলেটর বা কোনো নেবুলাইজেশন দরকার, এই পেশেন্ট গুলোকে আমরা ইউজ করে থাকি। ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপর সিওপিডির পেশেন্ট, এদেরকে আমরা নেবুলাইজেশন মেশিন, এইটার মধ্যে নেবুলাইজেশন দেয়া হয়। কি কি ড্রাগস দেয়া হয়? নেমস সাম ড্রাগস দ্যাট ক্যান বি গিভেন বাই ইট। সো ইউ অলরেডি নো দ্য ব্রঙ্কোডাইলেটরস, সালবুটামল, সালমেট্রল দেয়া হয়। You also know the hypertonic saline, that is normal saline, 3% sodium chloride, also given by nebulization. এছাড়া another bronchodilator like epinephrine, তারপরে হচ্ছে গিয়ে ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, অ্যাড্রেনালিন, এগুলো আমরা নেবুলাইজেশনের মাধ্যমে ইউজ করে থাকি। বলা হয় কিছু অ্যান্টিবায়োটিক্স লাইক কলোমাইসিন, এটাও নেবুলাইজেশনে ইউজ করা যায়। সো কিছু কিছু এই যদি প্রশ্ন করে থাকে কি কি ড্রাগস তুমি নেবুলাইজেশনে দিতে পারো, তোমার ড্রাগস আছে ব্রঙ্কোডাইলেটরস লাইক সালবুটামল, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, তারপরে হচ্ছে গিয়ে তোমার এপিনেফ্রিন ইউজ করতে পারো, নরমাল স্যালাইন, 3% sodium chloride, some antibiotics also given by this machine. Okay, so I changed the slide. Next slide is, this is a pictorial diagnosis for picture. এই পিকচারটা দেওয়ার জন্য দিতে পারে অনেক সময় তোমাকে, ভাইবা বোর্ডে টেবিল বয় বা বলতে পারে এটা পিকচার দেখে আমাকে ডেসক্রাইব করো। সো কিভাবে ডেসক্রাইব করবা তুমি? আমার কার্সার গুলো দেখো, যে এই যে এরিয়া গুলো দেখা যাচ্ছে, তোমার কিছু হাইপার পিগমেন্টেড এরিয়া, কিছু হাইপো পিগমেন্টেড এরিয়া। ওকে, এখানেও দেখো কিছু হাইপার পিগমেন্টেড, কিছু হাইপো পিগমেন্টেড এরিয়া। সো ইটস লুকস লাইক এ মোজাইক লাইক প্যাটার্ন। আমাদের টাইলসে যে মোজাইক থাকে, এখন তো টাইলস চলে আসছে, আগে যে মোজাইক ছিল, দূর থেকে দেখো ইটস লুকস লাইক এ মোজাইক লাইক। সো the skin change shows some hyperpigmented area and hypopigmented area. It's look like mosaic like pattern, sorry, mosaic like pattern, and some burn like ulceration. দেখো এখানে কিছু যে বার্ন হয়ে যাওয়ার পরে যে আলসারেশন গুলো হয়, সেটা হচ্ছে বার্ন লাইক আলসারেশন। এখানে কিছু বার্ন লাইক আলসারেশন আছে। সো এই দিস ফিচার্স গুলো কাদের হয়ে থাকে? ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অফ দ্য পিকচার, তুমি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস গুলো বললে, হাইপার পিগমেন্টেড এরিয়া, মোজাইক লাইক প্যাটার্ন, বার্ন লাইক আলসারেশন। সো এই অল দ্য থিংস, এই স্কিন চেঞ্জ গুলো পেডিয়াট্রিক্স এর সবচেয়ে কমন কাদের হয়ে থাকে? ডিউ টু প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বিশেষ করে কাদের হয়? এটা হয়ে থাকে কোয়াশিয়রকর যাদের হয়, তাদেরকে স্কিন চেঞ্জটা সবচেয়ে বেশি হয়।
So what are the complication may arise of the baby? এটা আমরা কি কমপ্লিকেশন বলতে পারি কি প্রোটিন অ্যালার্জি ম্যালনিউট্রিশনের যে কমপ্লিকেশন গুলো এটা তোমরা সবাই জানো। তো আমি আর এটা বলবো না, এখানে দরকার নাই। তোমাদের এই প্রশ্নগুলো কিভাবে আসে শুধু সেটা দেখো। তো প্রভিশনাল ডায়াগনোসিস হতে পারে, এই পেশেন্টের কি কি কমপ্লিকেশন হতে পারে সেটা আসতে পারে। এছাড়া হতে পারে যে তোমার এই কিভাবে এই পেশেন্টকে ম্যানেজ করবা, যদি এটা খুব সংক্ষেপে 10 স্টেপ কেয়ার ম্যানেজমেন্টটা এত 5 মিনিটসে অসপিতে দেওয়া যাবে না। তো এই পেশেন্টের ম্যানেজমেন্টটা ফর দিস কন্ডিশন, এই কন্ডিশনের জন্য কি ট্রিটমেন্ট করতে পারো? আমরা কি করতে পারি, জিঙ্ক অক্সাইড পেস্ট ইউজ করি এক্ষেত্রে, এন্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে সলিউশনটা সেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দিয়ে পেশেন্টকে ট্রিট করতে পারি। তো জিঙ্ক অক্সাইড পেস্ট এন্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। 10 স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট ইউজুয়ালি এখন পর্যন্ত আমি দেখিনি এই কোশ্চেনের সাথে এত বড় একটা প্রশ্ন ইউজুয়ালি অসপিতে দেয়, বাট ভাইবা বোর্ডে তোমাকে এই লাইন থেকে যে কোনো স্টেপে চলে যাবে, 10 স্টেপ কেয়ার ম্যানেজমেন্টের যে কোনো পয়েন্টে তোমাদেরকে চলে যেতে পারে। ওকে, so next slide. Acha, this is also a pictorial diagnosis. You show a picture of eye. তোমাকে বলা হবে যে identify the pathological condition of the picture. তো pathological condition কি? This is a pearly white অথবা creamy white টাইপের a triangular area in the sclera. ওকে, লক্ষ্মণ কুমার কিছু বলবে? No, ma'am. Okay, so this is a triangular creamy white or pearly white area near the cornea over the sclera. So এটা কি বলবো আমরা? It is a bitter spot. Bitter spot এর স্টেজটার নাম কি? XB. So কোন কন্ডিশন এটা হয়ে থাকে? What are the condition due to vitamin A deficiency? তো এটার আর্লি স্টেজটা কি? নাইট ব্লাইন্ডনেস। এরপরে যদি তারপরে এটা হয় বিটার স্পট, একেবারে লাস্টের স্টেজ কি? ব্লাইন্ডনেস, টোটাল ব্লাইন্ডনেস, জেরোপথ্যালমিক ফান্ডাই। সো হোয়াই দিস কন্ডিশন আকার? সো তোমার অসপিতে যদি জিজ্ঞেস করে এটা কিভাবে আসতে পারে, এই অসপিতে আসবে যে আইডেন্টিফাই দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন এন্ড হোয়াট আর দ্য স্টেজ, রাইট ডাউন দ্য স্টেজ অফ ইট। কি স্টেজ এটার নাম বলা হয় যে এটা, তাহলে কি জেরোপথ্যালমিয়ার যে স্টেজ গুলো আছে তোমাকে জানতে হবে, এই স্টেজটা হচ্ছে XB. সো হোয়াই দিস কন্ডিশন আকার? ডিউ টু ভিটামিন A deficiency. How will you treat the condition if the patient's age is 13 months? সো মান্থে দেওয়া আছে, তার মানে স্পেসিফিক ডোজটা আমাকে জানতে হবে। তোমরা সবাই মোটামুটি জানো, আমাদের পড়ানো হয়েছে কি কি। ভিটামিন A ক্যাপসুল, সাপ্লিমেন্টেশন অফ ভিটামিন A ক্যাপসুল। যদি তোমার রুটিন ভিটামিন A ক্যাপসুল দেওয়া হয় আমাকে সিঙ্গেল ডোজ দিতে হবে, আর যদি এনি আই চেঞ্জ থেকে থাকে তাহলে আমাকে 3 ডোজেস অফ ভিটামিন ক্যাপসুল দিতে হবে, 0, 1, 14 সবাইকে ইন এট এনি এজ তোমাকে 3টা ডোজ দিতে হবে। সো 0, 1 and 14 আজকে দিলে কালকে দিবে এবং 14 দিন পরে দিবে। এখন আসো বয়সের কি তফাৎ, তাহলে 6 মান্থ, আমরা 6 মান্থ পর্যন্ত দিব 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, 1 ইয়ার পর্যন্ত দিব 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এন্ড মোর দ্যান 1 ইয়ার আপ টু ডেথ, বড়দের যাদেরই দরকার হয় 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। Okay, so 2 lakh international units. So in this case 13 month কত লাগবে লাক্সমান? जी मैम, मैम 2 lakh international unit. Okay, very good. 2 lakh international unit দিতে হবে আমার in this case. So পেশেন্টের যদি বয়স দেয়া থাকে তোমার অসপি পোস্টের মধ্যে, তাহলে তোমাকে উল্লেখ করে দিতে হবে যে 1 লাখ দিব না 2 লাখ দিব না 50,000 দিব। সুতরাং তোমার ডোজের শিডিউল ইজ 0, 1, 14, বাট ডোজটা উল্লেখ করতে হবে যে এই পেশেন্টের 1 লাখ দিব অথবা 2 লাখ দিব। যদি সব লিখে দাও তাহলে বোঝা গেল তুমি প্রশ্ন বুঝতে পারোনি। ওকে, সো উই চেঞ্জ দ্য স্লাইড, থাকে 0, 1, 14 এটা ক্লিয়ার, বাট কতটুকু দিবে সেটা ডিপেন্ড করে বয়সের উপরে। 6 মাসে 50,000, 1 বছর পর্যন্ত 1 লাখ, 1 বছরের উপরে 2 লাখ। ক্লিয়ার? थैंक यू मैम। जी मैम। Okay, so
Our next slide, it is a case scenario. তুমি দেখতে পাচ্ছ a 3 years old child, স্যার এটা পড়িয়েছেন, meningitis. A 3 years old child presented with high grade fever, vomiting and generalized convulsion for 2 days. This CSF report shows color was hazy, glucose 20 milligram per dl, protein 200 milligram per dl, cell count is 3000 per cubic millimeter and mostly neutrophil. আচ্ছা, তো এই প্রশ্নটার এই সেম টাইপের প্রশ্ন আমাদের একটা ভাইবা বোর্ডে একটা কেস সিনারিওতে ডাটা থাকে, যেটা যে কোনো একটা ডাটা তোমাদের ভাইবা বোর্ডে ধরে, অস্পি ছাড়াও ভাইবা বোর্ডে একটা ডাটা থাকে। তো কমেন্ট অর ইন্টারপ্রিট দ্য সিএসএফ রিপোর্ট, এটা যখন জিজ্ঞেস করবে তখন কিন্তু তুমি ডায়াগনোসিস বলবে না, ইন্টারপ্রিট মানে কি হচ্ছে এই যে টোটাল সিনারিওটা দেয়া হয়েছে এর মধ্যে কি কি অ্যাবনর্মালিটি দেখছো তুমি। ফ্রম দ্য হিস্ট্রি, পেশেন্টের হাই গ্রেড ফিভার আছে, ভমিটিং এবং জেনারেলাইজড কনভালশন, এটা নিয়ে আসছে পেশেন্ট। এরপরে এর সিএসএফ করা হয়েছে, এখানে তুমি কি কি অ্যাবনর্মালিটিস পাচ্ছ, সুতরাং তোমাকে নরমাল সিএসএফ ফাইন্ডিংসটা জানতে হবে। এট দ্য সেম টাইম অ্যাবনর্মাল এবং নরমাল তোমাকে বুঝতে হবে। সো কালারটা ইউজুয়ালি থাকে কি ক্রিস্টাল ক্লিয়ার। এখানে আছে হ্যাজি, হেজি কালারটা কাদের হয়, এনি ব্যাকটেরিয়াল ইনফেকশন, রাইট। এরপরে আসে গ্লুকোজটা আমার কি দেখতে পাচ্ছি 20 ইজ নরমাল অর অ্যাবনর্মাল অর লো, সো ইট ইজ লো। এই জিনিসটা তোমাকে বলতে হবে, স্যার হিয়ার গ্লুকোজ ইজ লো, প্রোটিন ইজ হাই। সো নরমাল প্রোটিন ইজ কত, প্রোটিন up to 45 milligram and glucose 2/3 of the corresponding blood glucose. আমরা যদি at that time যখন CSF করা হয়েছে এই that time আমরা যদি ব্লাড গ্লুকোজ করতাম সেটা যা থাকবে তার 2/3 এর মতো থাকলে আমরা বলতাম নরমাল। তারপরে এটা কিন্তু লো, আমরা ধরা হয় 40 বা 45 পর্যন্ত এটা নরমাল। So glucose is low and cell count usually cell count 0 to 5 per cubic millimeter, এটা হচ্ছে নরমাল এবং all are lymphocyte, it is normal. So here shows 300 per cubic millimeter, so cell count is high and it is mostly neutrophil. This is the comment or interpretation of the CSF report. প্রথম নাম্বার 1 কোশ্চেনে তোমাকে যদি জিজ্ঞেস করে interpret the case scenario, এটা যদি তোমার ভাইবা বোর্ডে বলে তাহলে তুমি এই from the history. So, sir, from the history, the patient present with high-grade fever and convulsion, and on CSF report, color abnormal, glucose low, protein high, cell count high, mostly neutrophil. এই পর্যন্ত বলে তুমি থেমে যাবে। Number 2 question. So, from your comment or interpretation, what is your diagnosis? So, your diagnosis is a case of pyogenic meningitis অথবা ব্যাকটেরিয়াল meningitis. তুমি এখন বলতে পারো যে it is a case of pyogenic meningitis. ওকে, তোমরা এটা মাঝে মাঝে একটু গুলায় ফেলো। So what is your diagnosis? It's a case of bacterial meningitis or pyogenic meningitis. So name 4 organisms responsible for this condition. এখানে তোমাদের খেয়াল করতে হবে বয়স দেয়া আছে 3 years. So এটা অ্যাডাল্টের যে কজ গুলো তোমাকে প্রথমে লিখে ফেললে হবে না। 3 years এ বাচ্চাদের কোন অর্গানিজম দ্বারা মেনিনজাইটিস বেশি হয়। সো আমাদের কি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, নাইজেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এইগুলো দিয়ে সবচেয়ে বেশি মেনিনজাইটিস হয়। ওকে, ক্লিয়ার। এখানে 4টা অর্গানিজমের নাম লিখতে হবে। Outline the treatment plan for this child. Outline. So এখানে supportive treatment, specific treatment. ভাইবা বোর্ডে জিজ্ঞেস করলে অবশ্যই স্পেসিফিক ট্রিটমেন্টটা আগে বলে নিবে। আর যদি লেখার সময় তুমি গুছিয়ে লেখো সাপোর্টিভ থেকে স্পেসিফিক, তাহলে কি কি ট্রিটমেন্ট দিবা। ফার্স্ট চল, যেহেতু কনভালশন, patient emergency airway breathing circulation, ABC management, then control of convulsion. কিভাবে কন্ট্রোল অফ কনভালশন করবা, সো অ্যান্টিকনভালসেন্ট। নাম্বার 3, কন্ট্রোল অফ কনভালশনের পরে আমরা কি করব, পেশেন্টের যদি এনি আদার অ্যাবনর্মালিটি, মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকে সেটা আমরা কারেকশন করব। তারপরে অ্যান্টি ইনফ্লামেটরি দিব। অ্যান্টি ইনফ্লামেটরি চয়েস অফ অ্যান্টি ইনফ্লামেটরি কি দিব আমরা, এখানে ডেক্সামিথাসন চয়েস করা হয় মেনিনজাইটিস এর জন্য। এরপরে কি দিব আমরা, অ্যান্টিপাইরেটিক্স। অ্যান্টিপাইরেটিক্স কি, প্যারাসিটামল দিব। দিস ইজ দ্য হেডলাইন। এরপরে স্পেসিফিক ট্রিটমেন্ট কি, অ্যান্টিবায়োটিক্স।
সো অ্যান্টিবায়োটিক্স আমরা কি দিব? স্টার্ট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক লাইক সেফট্রাক্সোন, সেফোট্যাক্সিম এটসেট্রা। স্যার সেফট্রাক্সোন, সেফোট্যাক্সিম খুব পছন্দ করেন, সেফোট্যাক্সিম এন্ড মেরোপেনাম। সো একটা ডোজ জানতে হবে, সেটা হচ্ছে সেফট্রাক্সোন ইন মেনিনজাইটিক ডোজ, একেবারে সোজা 100 মিলিগ্রাম পার কেজি পার ডে। এই কথাটা, শুধু এই কথাটা বললেই হবে। সো মেনিনজাইটিসের ডোজ, মেনিনজাইটিক পেশেন্টের ডোজ ইন সেফট্রাক্সোন 100 মিলিগ্রাম পার কেজি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা পার কেজি হিসাব করি, পার ডে যতটা আসে পুরোটাই দিয়ে দিতে হবে। সো আউটলাইন, এখানে আউটলাইন গুলো তোমার হেডলাইন গুলো বলে যেতে হবে। নাম্বার 4, ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। এটা আমার এইভাবে ভাইবা বোর্ডে তোমাকে এভাবে প্রশ্ন করে আগাবে। সো এই এরকম একটা সিনারিওতে আনাদার কোশ্চেন, এইখানে 4টা কোশ্চেন দেওয়া আছে, এখানে যে কোনো একটা কোশ্চেন বাদ দিয়ে আর একটা কোশ্চেন তোমাদের খুব ঘন ঘন আসে অস্পিতে। রাইট ডাউন দ্য কমপ্লিকেশন অফ দ্য বেবি। যদি তোমার আনট্রিটেড থাকে এরকম একটা 3 ইয়ার্স এর বেবি, হোয়াট আর দ্য কমপ্লিকেশন মে অ্যারাইজ। এই কমপ্লিকেশনে 2-3টা কমপ্লিকেশন তোমাকে জানতে হবে। এই মেনিনজাইটিস থেকে কি হতে পারে? একটা হচ্ছে এনকেফ্যালাইটিস হতে পারে, ব্রেইন অ্যাবসেস হতে পারে, তারপর কি হতে পারে? হাইড্রোকেফালাস হতে পারে, এনকেফ্যালাইটিস, তারপরে হচ্ছে ব্রেইন অ্যাবসেস, হাইড্রোকেফালাস, ক্রেনিয়াল নার্ভ পালসি, ক্রেনিয়াল নার্ভ পালসি, যে কোনো নার্ভ পালসি হতে পারে। এবং পরবর্তীতে ডিলেড কমপ্লিকেশন কি? মেন্টাল রিটার্ডেশন এন্ড এপিলেপসি। এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে, এইগুলো পেশেন্টের ডেভেলপ করে। সো নাম্বার 5 নাম্বার কোশ্চেন, রাইট ডাউন সাম কমপ্লিকেশন অফ দ্য পেশেন্ট। অস্পিতে এর বাইরে এই সিনারিও নিয়ে আর কোনো কোশ্চেন আসে না। ওকে, আর কোনো প্রশ্ন আছে? আমি চেঞ্জ করব। ম্যাম অ্যান্টিবায়োটিক গুলো একটু রিপিট করা যাবে? ওকে, আমরা অ্যান্টিবায়োটিক তোমাকে বলতে হবে স্টার্ট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কারণ তুমি অর্গানিজম আইসোলেশন করার আগ পর্যন্ত আমার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। চয়েস অফ অ্যান্টিবায়োটিক সেফট্রাক্সোন, সেফোট্যাক্সিম, মেরোপেনাম এটসেট্রা। আমি এগুলো দিতে পারি। মেরোপেনাম, ভ্যানকোমাইসিন, আনাদার নেম ইজ ভ্যানকোমাইসিন। সো সেফট্রাক্সোন, সেফোট্যাক্সিম, মেরোপেনাম, ভ্যানকোমাইসিন। সো ডোজ শুধু একটারই মনে মুখস্থ করবো, আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেফট্রাক্সোন। কি ডোজে দিব? 100 মিলিগ্রাম পার কেজি পার ডে। ওকে ওকে ম্যাম। So another X-ray. Next slide. Another X-ray. It is a to picture show. আমার কাছে এর চেয়ে ভালো পিকচার আপাতত নেই। এই পিকচারটা দেখা যাচ্ছে, এটা look at the X-ray. হ্যাঁ, look at the X-ray and write down 3 important radiological findings. যে একটা স্লাইড নিয়ে এসেছি, যেটা আমাদের দেখানোর জন্য যে একটা তো এরপরটাতে X-ray নরমালি পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করে। তো একটা পেশেন্টের কি এটা এই রিস্ট জয়েন্টের এই জিনিসটা দেখে কি মনে হচ্ছে না এটা ওয়াইডেনিং? সো পেশেন্ট তোমার কাছে যখন আসবে, ওয়াইডেনিং অফ দ্য রিস্ট জয়েন্ট, দিস ইজ দ্য ওয়াইডেনিং, ওয়াইড হয়ে গেছে, এত মোটা ইউজুয়ালি আমাদের রিস্ট জয়েন্ট থাকে না। সো ওয়াইডেনিং অফ দ্য রিস্ট জয়েন্ট। নাও তোমাদের রেডিওলজিক্যাল ফাইন্ডিংসে আসো। সো রেডিওলজিক্যাল ফাইন্ডিংসে কি আসে দেখো, ওয়াইডেনিং অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য, এটা কি ফিমার, লোয়ার এন্ড অফ দ্য ফিমার ওয়াইড হয়ে গেছে, ওয়াইডেনিং। তারপর এখানে আসলে কাপিংটা ভালো বোঝা যাচ্ছে না, কাপিং, এখানে একটু কাপিং আছে, যে এইভাবে যে কাপের মতো, জাস্ট কনভেক্সিটি, আপওয়ার্ড কনভেক্সিটি, কাপিং এন্ড ফ্রেইং। ফ্রেইং বলতে কি, তোমার মার্জিনটা ইরেগুলার, ইট ইজ কল্ড ফ্রেইং, মানে ছড়ানো। এই এক্সট্রাটাই বোঝা যাচ্ছে, দিস ইজ দ্য ফ্রেইং। Widening, cupping and fraying of the lower end of the femur. আচ্ছা, এটা এখন যে বোনসেরই দেয়া থাক, ফাইন্ডিংস কিন্তু একই। যদি আপার লিম্বের থাকে তাহলে আপার লিম্বের রিস্ট জয়েন্টের যদি থাকে, সো দিস ইজ এ এক্সট্রে আপার লিম্ব ইনক্লুডিং ফোর আর্ম। যদি থাকে তোমার এক্সট্রেতে থাকলে বলতে হবে কি, এক্সট্রে আপার লিম্ব ইনক্লুডিং ফোর আর্ম, রিস্ট জয়েন্ট এন্ড হ্যান্ড, 3টা পার্ট তোমার যদি এক্সট্রে শো করে, কি কি দেখা যাবে? সো কাপিং, ফ্রেইং, কাপিং, ফ্রেইং এন্ড ওয়াইডেনিং অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস এন্ড আলনা। ওকে, এটা হচ্ছে আপার লিম্বের যদি তোমার এক্সট্রে থাকে।
তোমার রেডিওলজিক্যাল ফাইন্ডিংস ইজ ফিক্সড, কাপিং, ফ্রেইং এন্ড ওয়াইডেনিং থাকবে। এছাড়া কি থাকতে পারে? জেনারেলাইজড অস্টিওপেনিয়া থাকে। সো দিস ইজ দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। এরপরে তোমার কি আসবে? হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস? সো তোমার প্রভিশনাল ডায়াগনোসিস কি? ইট ইজ এ কেস অফ রিকেটস। ইট ইজ এ কেস অফ রিকেটস। তো এটা দ্য বেসিক প্যাথোলজি, এটা ইউজুয়ালি ভাইবা বোর্ডে ধরা হয়। এই রিকেটস, তোমাকে যদি কখনো রিকেটস এর এক্সরে দেয়, তোমাকে জানতে হবে তোমার ভিটামিন ডি এর মেটাবলিজমটা জিজ্ঞেস করতে পারে। তো বেসিক প্যাথোলজি কি? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আমাদের দেশে মেইনলি যেটা হয় নিউট্রিশনাল রিকেটস, ভিটামিন ডি এর অভাবে। সো আমরা মনে হয় সবাই এটা জানি, হাউ ভিটামিন ডি এর মেটাবলিজম। সো সানলাইট থেকে এই স্কিনে যে কোলেস্টেরল থাকে আলট্রাভায়োলেট রে থেকে, এটা কি তৈরি হয়? ডাইহাইড্রোকলিক্যালসিফেরল। এটা থেকে এখান থেকে চলে যায় লিভারে, লিভার থেকে হাইড্রোক্সিকলিক। আমি কি ঠিক বলছি নাকি উল্টা যাচ্ছি? এনিওয়ান গিভ সাজেশন? আরফানা, শ্বেতা, 7 ডিহাইড্রোকলিক্যালসিফেরল, হাইড্রোক্সিকলিক্যালসিফেরল, এরপরে 25 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল, এরপরে কিডনিতে যাবে হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরল। ওকে, সো 125 ইট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম যেটা বডিতে কাজ করে। সো এনি যদি জিজ্ঞেস করে নিউট্রিশনাল রিকেটস ছাড়া আর কি রিকেটস হতে পারে, যে যেসব জায়গায় মেটাবলিজম হয়, লাইক লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, যে কোনো ডিজিজের জন্য রিকেটস হতে পারে, তবে লিভারের কজের জন্য ভেরি রেয়ার। তোমাকে আর একটা বলতে হতে পারে কিডনি, ইট ইজ দ্য রেনাল ফেলিওর, এটাকে বলা হয় রেনাল রিকেটস। তোমাকে তাহলে জিজ্ঞেস করে যদি আর কি রিকেটস তুমি নাম জানো, একটা বললে নিউট্রিশনাল রিকেটস, অ্যানাদার ওয়ান ইজ রেনাল রিকেটস ডিউ টু সিকেডি বলো, ক্রনিক রেনাল ফেলিওর, যে সব কারণে। বেসিক প্যাথোলজি এটা ইউজুয়ালি ভাইবা বোর্ডে ধরবে, তোমার অস্পিতে ইউজুয়ালি এটা আসে না। হাউ উইল ইউ ট্রিট দ্য বেবি? ট্রিটমেন্ট ইজ ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন অ্যান্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। ক্যালসিয়াম কেন দিতে হয়? ভিটামিন ডি যখনই দিবে এটা কি করবে? ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা বাড়ায় দিবে। সো ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা ফল করতে পারে। সো ব্লাডের ক্যালসিয়াম যাতে ফল না করে, আমাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়ার একটা পদ্ধতি আছে, এটাকে বলা হয় টস থেরাপি। টস থেরাপি উচ্চারণ করতে হবে টস, বানান হচ্ছে STOSS। 3 injection, give IM or orally single dose। বইতে এভাবে সুন্দর করে লেখা আছে। তাহলে কি লিখবো আমরা? ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, টস থেরাপি, 3 to 6 international unit, single dose orally or IM, single dose। ওকে, দেন মেইনটেইন ভিটামিন ডি, তোমার যতটুকু মেইনটেইন দরকার অ্যাটলিস্ট 600 ইন্টারন্যাশনাল ইউনিট আমার ডেইলি মেইনটেইন করে যেতে হবে যে পর্যন্ত কারেকশন না হয়। দেন মেইনটেইনিং ডোজ, এটা সবসময় দিয়ে যেতে হবে। এন্ড ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। ওকে, বোঝা গেছে সবার? কেউ একজন রেসপন্স করো। জি ম্যাম। ম্যাম প্যাথোলজি তাহলে আমরা কি লিখব? একটু দেখে নিও। 400 to 600 ইন্টারন্যাশনাল ইউনিট আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট, আর ইনিশিয়াল ডোজটা 4 to 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, লাখ। ওকে, ইট ইজ অনেক লার্জ ডোজ। 3 to 6 or 4 to 6 ইন্টারন্যাশনাল ইউনিট, 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ম্যাম রেডিওলজিক্যাল ফাইন্ডিং যে 3 ইম্পর্টেন্ট বলেছে, সো কাপিং, ওয়াইডনিং, ফ্রেইং, এটা কি তিনটা পয়েন্ট নাকি এটা একটা? না, তোমার জেনারেলাইজড অস্টিওপেনিয়া, আর একটা হচ্ছে গিয়ে তোমার আর হচ্ছে ইয়াতে wide gap between হ্যাঁ রাইট, আমি এটা ভুলে গিয়েছি। ওয়াইড গ্যাপ বিটুইন এপিফাইসিস এন্ড ডায়াফিসিস, এটা তো আমি দেখাবো বলে নিয়ে আসছিলাম, গেল কোথায়? ওকে,
আচ্ছা, ওয়াইড গ্যাপ বিটুইন এপিফাইসিস এন্ড মেটাফাইসিস। এখানে যেহেতু বাচ্চার ছবি, এই গ্যাপটা না আসলে বোঝা যাচ্ছে না। এইখানে এপিফাইসিস, এই তোমার এটা হচ্ছে মেটাফাইসিয়াল এন্ড, ডায়াফাইসিস এর যে আমাদের মেটাফাইসিয়াল এন্ড, দ্যাট ইজ দ্য গ্রোয়িং প্লেট। এরপরে এপিফাইসিস যেটা থাকে, এর মধ্যে যে গ্যাপটা থাকে এটা ওয়াইড হয়ে যায়। বোঝাতে পেরেছি? Wide gap between জি ম্যাম। metaphysis and epiphysis. So this is the diaphysis, that is the shaft, and this is the metaphysis, growing end. এরপরে epiphyseal plate, এটা এখানে ছোট্ট একটা দেখা যাচ্ছে epiphyseal plate। এই দুটার মধ্যে গ্যাপটা, এখানে গ্যাপটা দেখা যাচ্ছে। ইউজুয়ালি নরমাল এক্সরেতে দেখা যাওয়ার কথা না। This is the wide gap between epiphysis and metaphysis. So thank you যে মনে করিয়ে দিয়েছো। ম্যাম আর জিনিস Okay. এখানে বেসিক প্যাথোলজি যদি 2 মার্কস এর জন্য অসপিতে আসে, আমরা এক্স্যাক্টলি কতটুকু লিখলে হবে? Basic pathology, it is a vitamin D deficiency. ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য এটা লিখলেই হবে। এছাড়া যদি মনে করো তোমাদের সময় থাকে, তাহলে কতটুকু লিখবা? তাহলে লিখলে তো আসলে পুরোটাই লিখতে হবে। আর শুধু যদি লেখো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আচ্ছা 7, তাহলে শুধু লিখতে হবে তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সির অভাবে যে ডেফিনেশনটা আছে রিকেটসের, এটা লিখতে পারো। ডিমিনারালাইজেশন কি হয়? নিউবর্ন বোনস এর মিনারালাইজেশন হয় না, এটা কি নিউ বোনের। আর হচ্ছে তোমার বড়দের কি হয়? ম্যাচিউর বোনের ডিমিনারালাইজেশন হয়। ওকে, জি ম্যাম। ক্লিয়ার? শুধু তাহলে রিকেটস এর যে ডেফিনেশনটা ছোট করে লিখতে হলে, ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বোন মিনারালাইজেশন হবে না, এইটুকু লিখতেই হবে ডেফিনেশন যেটা রিকেটস এর। ওকে, ঠিক আছে ম্যাম। ইয়েস ম্যাম। সো নেক্সট স্লাইড। It's also a picture. আচ্ছা, আমি কতটুকু ক্লাস নেব, তোমরা কতটুকু করতে রাজি? নাফি, এটা শেষ করে দিব? ম্যাম এটা লাস্ট। লাস্ট করব? এই তোমাদের তো অনেকক্ষণ ক্লাস নাই অন্যান্য সাবজেক্টে। সব তো আমরা কনসেন্ট্রেশন থাকে না, পারি না ম্যাম। কনসেন্ট্রেশন থাকা খুব কষ্ট। তাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 1:30 বাজে, আমি এখানে শেষ করে দিব। সো এটা একটা পিকচার, পিক্টোরিয়াল ডায়াগনোসিস। পিকচারটা যদি একটু বেশি বেশি আসছে, দিস ইজ এ maculopapular rash all over the body. Okay, number 1 picture, maculopapular rash. So describe the lesion. It is a maculopapular rash. Okay, so and next picture কি দেখা যাচ্ছে? এখানে যদিও দেখা যাচ্ছে না স্পষ্ট, এখানে একটু বোঝা যায়। in the buccal mucosa opposite the upper second molar teeth. So এটা হচ্ছে maculopapular rash and pathognomic sign Koplik spot. So what is your diagnosis? It is a case of measles. মিজেলস। তাহলে প্রথমে হচ্ছে র্যাশ দেখাইলো এবং কপ্লিক স্পট দেখা গেল, এটা আমার কনফার্মেটরি মোটামুটি ডায়াগনোসিস ইজ মিজেলস। নেম দ্য কমন সাইট ফর ওরাল আলসার, বলেই দিলাম আমরা, বাক্কাল মিউকোজা অপোজিট দ্য আপার সেকেন্ড মোলার টুথ। রাইট ডাউন দ্য কমপ্লিকেশন, কমন কমপ্লিকেশন অফ মিজেলস। আমি এটা সবসময় বলি, মিজেলস মামস এর কমপ্লিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি বলি? হেড টু টো, এই চিন্তা করে কমপ্লিকেশন গুলো বলবে। মাথায় কি হতে পারে? মেনিনজাইটিস হতে পারে। এছাড়া আরেকটা কমপ্লিকেশন মিজেলস এর কি হয়, কেউ বলতে পারো? শ্বেতা? SSP ম্যাম। এসএসপি, ভেরি গুড। এসএসপি, হ্যাঁ, ওকে, এসএসপি। তো সো এটা হতে পারে আমাদের মাথায় হতে পারে। এরপরে আই কমপ্লিকেশন আসো, কনজাংটিভাইটিস থেকে শুরু করে সব ধরনের আই কমপ্লিকেশন, তাহলে কমন কনজাংটিভাইটিস। এরপরে ইয়ারে কি হতে পারে? অটাইটিস মিডিয়া হতে পারে। নাম্বার ওরালে কি? সিভিয়ার ওরাল আলসারেশন, ওরাল এন্ড মাউথ আলসারেশন, জিঞ্জিভাইটিস, স্টোমাটাইটিস এটসেট্রা। মাউথ গেল। এরপরে রেসপিরেটরি ট্রাক্টে কি হবে? ব্রঙ্কো নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া। এরপরে আসো গ্যাস্ট্রো এলিমেন্টারি সিস্টেম, ডায়রিয়া, সিভিয়ার ডায়রিয়া হতে পারে। সো দিস ইজ দ্য কমন কমপ্লিকেশন। মাথা থেকে তাহলে মেনিনজাইটিস, এসএসপিই, কনজাংটিভাইটিস, তারপরে অটাইটিস মিডিয়া,
মাউথ অ্যান্ড ওরাল আলসারেশন, যে দ্যাট ইজ জিঞ্জিভাইটিস, স্টোমাটাইটিস, এরপরে কি ব্রঙ্কোনিউমোনিয়া, ডায়রিয়া। সো দিস ইজ দ্য কমপ্লিকেশনস অফ মিজেলস। আচ্ছা, এখানে আমাদের ম্যানেজমেন্টটা দেয়া নাই। ম্যানেজমেন্ট উইল ইউ ম্যানেজ দ্য কেস? মিজেলস এর কি ট্রিটমেন্ট? মিজেলস এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আছে? নেই। সো ট্রিটমেন্ট ইজ সাপোর্টিভ। কি করবে? সাপোর্টিভ, পেশেন্টের খাবার, ফুড অ্যান্ড নিউট্রিশন মেনটেন করবে, অ্যান্টিপাইরেটিক্স দিবে, অ্যান্ড গিভ 2 ডোজেস অফ ভিটামিন এ ক্যাপসুল। বলা হয় কি মিজেলস এর কি করে, এটা ভিটামিন এ ডেফিসিয়েন্সি করে। সো এক্সট্রা 2 ডোজ। যদি তোমার আই কমপ্লিকেশন না থাকে তাহলে 2 ডোজ। আই কমপ্লিকেশন থাকলে যেভাবে বলা আছে, আই কমপ্লিকেশন থাকলে 3 ডোজ দিতে হবে। সো 2 ডোজ 0, 1 আমরা পরপর 2 দিন, অথবা কেউ কেউ চয়েস করে 0 অথবা 14 দিয়ে 2টা ডোজ মিজেলস এ দিতেই হবে। সো তোমাকে যদি কেউ বলে যে কোন ডিজিজে তুমি ভিটামিন এ এক্সট্রা ডোজ দিতে চাও, সো একটা ডিজিজ পাওয়া গেল, সেটা হচ্ছে মিজেলস। তাহলে কি আমরা করব? খাবার দাবার মেনটেন করব, জ্বর আসলে জ্বর চিকিৎসা করব, প্যারাসিটামল দিব, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিব, এন্ড ট্রিটমেন্ট অফ দা কমপ্লিকেশন। এখন যে কমপ্লিকেশন হয়, নিউমোনিয়া, তো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি। সো একটা কথাই শুধু বড় হেডলাইন, ট্রিটমেন্ট অফ দা কমপ্লিকেশন। এছাড়া দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর মিজেলস। অনেক সময় তোমার এক্সটার্নাল এসে জিজ্ঞেস করতে পারে, যেটা তোমার জেনে রাখা উচিত, মিজেলস কি নোটিফায়াবল ডিজিজ অর নট? কেউ জানো? বর্ণালী রয়কে দেখা যাচ্ছে, তুমি জানো নোটিফায়াবল ডিজিজ? Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা তোমাকে নোটিফাই করতে হবে তোমার নিকটস্থ, তোমার হসপিটালে যদি থাকে আরপিকে অথবা সিনিয়র কাউকে, অথবা এটা আমাকে ডিজিজ ইনফেকশাস ডিজিজ হসপিটালে নোটিফাই করতে হবে। তো এটা মাঝে মাঝে এক্সটার্নাল জিজ্ঞেস করে, এই ডিজিজটা কি তুমি রেখে দিবে তোমার হসপিটালে, নাকি নোটিস করতে হবে? অবশ্যই এটা নোটিস করতে হবে, যেহেতু এটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। কেন এটা হয়, আরো কেস আছে কিনা আমাদের দেশে, এটা নোটিস করতে হবে। সো ইট ইজ এ নোটিফায়াবল ডিজিজ। ম্যানেজমেন্টে এটা আমাকে ইনক্লুড করতে, মানে বলতে হবে যে আই উইল ইনফর্ম ইনফেকশাস ডিজিজ হসপিটাল। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এ পর্যন্তই থাক। নেক্সট আগামীকাল আমাদের পেডিয়াট্রিক্স এর ক্লাস আগামীকাল চলবে। সো আগামীকাল আমরা সকাল 10টা থেকে শুরু করি। ওকে জি ম্যাম। ma'am. ম্যাম একটা কোয়েশ্চেন ম্যাম, যে ভিটামিন এ ক্যাপসুল যেটা আমরা আই কমপ্লিকেশনে 3টা ডোজ দিব, এটার হচ্ছে ডিউরেশনটা কি হবে? একই 0, 1, 14 3টা ডোজ। এখানে কথা ক্লিয়ার, সেটা হচ্ছে আই কমপ্লিকেশন থাক যে কোনো ডিজিজের সাথে, যার যে কোনো পেশেন্টের তোমার যা আছে, যদি তার আইয়ের কোনো তোমার কমপ্লিকেশন থাকে, তাকে তুমি 3টা ডোজ দিবে, তোমার প্রাইমারি ডিজিজ সেটা যেটাই হোক না কেন। বোঝা গেছে এই কথাটা? জি ম্যাম। ম্যাম আর 2টা ডোজ দিতে হলে সেটা কি আর 0 আর 1? 0, 1 এটাও দিতে পারো, অথবা 0, 14, এটা নিয়ে কেউ জিজ্ঞেস করে না, কিন্তু 2টা ডোজ। তাহলে মেনিনজাইটিসে তোমাকে 2টো ডোজ দিতে হবে। বাট আই কমপ্লিকেশন যদি থেকে থাকে মেনিনজাইটিসের সাথে, তাহলে কোনো প্রশ্ন নাই, এখানে 3টা ডোজ চলে আসবে। ওকে, ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে পর্যন্তই, বাই সবাই। তাহলে তোমরা লাঞ্চ করো সবাই। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনি সাবধানে থাকবেন। Ma'am. হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বাই।